ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দ্য গ্লোরিয়া স্কট। আজকের গল্প পাঠে তমাল, অর্ণব, সাথী, শুভ, তাপস এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন আহির তনিমা রায়, সম্পাদনা সিঞ্চল। শুরু হচ্ছে আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দ্য গ্লোরিয়া স্কট। শীতকালের রাত, ঘরের চুল্লিতে গনগন করে আগুন জ্বলছে। আমরা দুজন চুল্লির দুধারে দুটো চেয়ারে আরাম করে বসেছিলাম। হোমস বলল, মাই ডিয়ার ওয়াটসন, আমার কাছে কিছু কাগজপত্র আছে। আমার মনে হয় সেগুলো তোমার দেখা দরকার। গ্লোরিয়া স্কটের নাম শুনেছ তো? এই কাগজে গ্লোরিয়া স্কটের অদ্ভুত কাণ্ডের হদিশ আছে। আর এই চিঠিটা পড়েই জাস্টিস অফ দ্য পিস ট্রেভর এমন ভয় পান যে তিনি সাংঘাতিক রকম অসুস্থ হয়ে পড়েন। সেই অসুখেই তার মৃত্যু হয়। হোমস একটা ড্রয়ার খুলে তার থেকে একটা নলের মতো কি বের করলো। নলটার রং চটে গেছে, গায়ে দড়ি বাঁধা। হোমস দড়িটা খুলে নলটা আমার দিকে এগিয়ে দিল। সেটা একটা গাঢ় স্লেট রঙের পাকানো কাগজ। তাতে কয়েক লাইনের ছোট্ট একটা লেখা। লেখাটা এই রকম: দ্য সাপ্লাই অফ গেম ফর লন্ডন ইজ গোয়িং স্টেডিলি আপ। হেডকিপার হাডসন, উই বিলিভ, হ্যাজ বিন নাও টোল্ড টু রিসিভ অল অর্ডার্স ফর ফ্লাই পেপার অ্যান্ড ফর প্রিজার্ভেশন অফ ইউর হেন পেজেন্টস লাইফ। আমি 2-3 বার পড়েও লেখাটার মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। হোমসের দিকে তাকাতে দেখি সে খুব খুব করে হাসছে। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি বেশ ঘাবড়ে গিয়েছো। এই লেখাটা পড়ে ভয় পাওয়ার কি কারণ থাকতে পারে? আমার তো এটা উন্মাদের প্রলাপ বলে মনে হচ্ছে। তুমি ঠিকই বলেছ। তবে ব্যাপারটা হচ্ছে এই যে একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ভদ্রলোক এই চিঠিটা পড়েই এমনভাবে মূর্ছা যান যেন কেউ পেছন থেকে তার মাথায় রিভলভারের বাঁট দিয়ে আঘাত করেছে। তোমার কথা শুনে আমার তো কৌতূহল বেড়ে যাচ্ছে। তবে তবে এ ব্যাপারটা আমার বিশেষ করে জানা দরকার। এই কথাটা কেন বললে? বললাম এই জন্যই, কারণ এই সমস্যার সমাধান করার জন্যই আমার প্রথম ডাক পড়েছিল। বলতে পারো এইটাই আমার প্রথম কেস। আমি এর আগে বহুবার আমার বন্ধু শার্লক হোমসের কাছে জানতে চেয়েছি কেন, কবে এবং কিভাবে সে গোয়েন্দাগিরিকে পেশা হিসাবে বেছে নিল। হোমস কখনোই ঠিকমতো উত্তর দেয়নি। বুঝলাম যে কোনো কারণেই হোক আজ হোমস খুব খোশ মেজাজে আছে। হোমস তার প্রিয় আর্ম চেয়ারে জুত করে বসে কাগজপত্রগুলো তার কোলের উপর রাখল। তারপর পাইপটা ধরালো। পাইপ টানতে টানতে কোলের উপর রাখা কাগজগুলো উল্টাতে লাগলো। হোমস আমাকে জিজ্ঞেস করলো, আমি বোধহয় ভিক্টর ট্রেভারের কথা তোমাকে কখনো বলি। তারপর আমি উত্তর দেওয়ার আগেই বলতে লাগলো, কলেজে 2 বছর পড়ার সময় একমাত্র তার সঙ্গেই আমার বন্ধুত্ব হয়েছিল। মাই ডিয়ার ওয়াটসন, আমি কখনোই খুব একটা মিশুকে ধরনের ছিলাম না। বেশিরভাগ সময় নিজের ঘরে বসে আমার নিজস্ব বিচার বিশ্লেষণ পদ্ধতির কিভাবে আরো উন্নতি করা যায় সেই চিন্তা করতাম। সেজন্যই আমার সঙ্গে যারা পড়তো তাদের সঙ্গে আমার খুব একটা বন্ধুত্ব হয়। তলোয়ার খেলা আর বক্সিং ছাড়া অন্য কোনো খেলাধুলোতেও আমার বিশেষ ঝোঁক ছিল না। তাছাড়া আমি একেবারে আলাদা বিষয় নিয়ে পড়াশোনা করতাম। সেই কারণেও আমার সহপাঠীদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। সহপাঠীদের মধ্যে একমাত্র ট্রেভরকেই আমি চিনতাম। তার সঙ্গে আলাপটাও হয় অদ্ভুতভাবে। একদিন আমি যখন চ্যাপেলের দিকে যাচ্ছি তখন ট্রেভরের বুল টেরিয়ারটা আমার গোড়ালিতে কামড়ে দেয়। কারো সঙ্গে বন্ধুত্ব পাতাবার পক্ষে এটা মোটেই ভালো উপায় নয়, তবে আমার বেলায় এটা যাকে বলে বেশ কাজের হয়েছিল। আমাকে পাক্কা 10 দিন ঘরবন্দি হয়ে থাকতে হয়। ট্রেভর রোজ আমার খবর নিতে আসতো,
গোড়ায় গোড়ায় সে 2-1 মিনিট কথাবার্তা বলেই চলে যেত। তারপর আস্তে আস্তে সে অনেকক্ষণ ধরেই গল্প করত। কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে বন্ধুত্বটা বেশ গভীর হয়ে উঠল। ট্রেভর বেশ মিশুকে ফুর্তিবাজ ছেলে। সত্যি কথা বলতে কি, ওর স্বভাব ঠিক আমার উল্টো, তবে কিছু ব্যাপারে আমাদের মধ্যে বেশ মিল ছিল। আমাদের বন্ধুত্বের ভিত আরো পাকা হলো যখন জানতে পারলাম যে আমার মতন ওরও কোনো বন্ধু নেই। শেষকালে একদিন ট্রেভর আমাকে তাদের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করল। ওর বাবা নরফোকের ডনিকথপে বাড়ি করেছিলেন। আমি রাজি হলাম। ঠিক হলো যে গ্রীষ্মের লম্বা ছুটিতে আমি 1 মাস ওর ওখানে গিয়ে কাটিয়ে আসবো। মিস্টার ট্রেভর বেশ পয়সাওয়ালার প্রভাবশালী লোক। তিনি একজন জেপি। তার জমি জমা অনেক। ব্রড জেলার ল্যাংমেয়ার শহরের উত্তরে ডনিথপ নামের একটি ছোট্ট গ্রাম। উনি যে বাড়িতে থাকতেন সেটা বেশ পুরনো ধরনের, খোলামেলা বাড়ি। বাড়িটার কড়িবর্গাগুলো সব ওক কাঠের। বড় রাস্তা থেকে বাড়ির দরজায় যাবার পথটার দুধারে লেবু গাছের সারি। বাড়িটার কাছে একটা বিল, সেখানে প্রচুর বুনো হাঁস আর মাছ রয়েছে, যত খুশি শিকার করো। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল আমার, সেটা হচ্ছে বাড়ির বিরাট লাইব্রেরি। এই লাইব্রেরিটা মিস্টার ট্রেভর বাড়ির মালিকের কাছ থেকে কিনে নিয়েছিলেন। ওদের যে রাঁধুনি, সে ভালোই রান্নাবান্না করত, তাই খুঁত ধরা বাতিক না থাকলে যে কোনো লোকের পক্ষেই এই বাড়িতে মাসখানেক থাকাটা বেশ আনন্দের। মিস্টার ট্রেভর বিপদনিক। আমার বন্ধু তার একমাত্র সন্তান। অবশ্য ওর একটি মেয়ে ছিল, সে বার্মিংহামে বেড়াতে গিয়ে ডিপথেরিয়া হয়ে মারা যায়। মিস্টার ট্রেভরকে দেখেই আমার খুব কৌতূহল হয়েছিল, বুঝলে। ভদ্রলোক বেশি লেখাপড়া জানতেন না, কিন্তু ভীষণ বুদ্ধিমান, আর তাঁর স্বাস্থ্যটিও ছিল খুব ভালো। তিনি ভালো বইটই বিশেষ পড়েননি, তবে শুধু ঘুরেছেন প্রচুর, দেখেছেন অনেক কিছু। আর সেই দেখাশোনার অভিজ্ঞতা তিনি মনেই রাখেননি, তার থেকে শিখেছেন অনেক অনেক জিনিস। মিস্টার ট্রেভরের গাঁটটা গোট্টা গরম, মাথা ভর্তি কাঁচা পাকা চুল, মুখের রং পোড়া তামাটে। দেখলেই বোঝা যায় তাকে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। চোখের তারাগুলো নীল, তার দৃষ্টি এত ঝকঝকে যে চোখের দিকে তাকাতে ভয় করে। কিন্তু পাড়া প্রতিবেশীরা তো বটেই। ওই অঞ্চলের সব লোক এক বাক্যে স্বীকার করলো যে ওর মতন ভালো মানুষ হয় না। উনি নাকি সকলকেই সাহায্য করেন। জাস্টিস অব দ্য পিস হিসেবে যতটা কড়া হওয়া উচিত তাও তিনি হতে পারতেন না। আমি ডনিথপ যাবার কয়েকদিন পর রাত্রের খাওয়া দাওয়া সেরে আমরা কফি খেতে খেতে গল্প করছি। হঠাৎ আমার বন্ধু আমার বিচার বিশ্লেষণ সবকিছু খুঁটিয়ে দেখবার ক্ষমতা, কিভাবে আমি আমার এই ক্ষমতাকে একটা পদ্ধতি হিসেবে গড়ে তুলেছি, এই সব কথা সাতকাহন করে বলতে লাগলো। সত্যি কথা বলতে কি, এইটাই যে আমার জীবনে পেশার নেশা হয়ে যাবে তা কিন্তু আমি তখনও জানতাম না। আমি বুঝতে পারছিলাম যে মিস্টার ট্রেভর তার ছেলের কথায় বিশেষ কান দিচ্ছেন না। তিনি ভাবছিলেন যে আমার বন্ধু তিলকে ফাঁপিয়ে ফুলিয়ে তাল করে তুলছে। মিস্টার ট্রেভর মজা করে হাসতে হাসতে বললেন, হোমস, আমাকে দেখে তুমি কি অনুমান করতে পারছো বলো তো শুনি। আমি বললাম, না, খুব বেশি কিছু আমি বলতে পারবো বলে মনে হচ্ছে না, তবে গত বছর থেকে আপনি খুব ভয়ে ভয়ে আছেন। আপনার ধারণা হয়েছে কেউ বা কারা আপনাকে মেরে ফেলতে পারে। বিশ্বাস করো ওয়াটসন, আমার কথায় ভদ্রলোকের মুখের হাসি মিলিয়ে গেল। তিনি ভ্যাবা চাকা খেয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, ঠিক বলেছ। তারপর তার ছেলের দিকে ফিরে বললেন, ভিক্টর, জানো গত বছর আমরা যে চোরাগোপ্তা শিকারী দলটাকে ধরিয়ে দিয়েছিলাম, তারা আমাদের ছোড়া মারবে বলে শাসিয়ে বেড়াচ্ছে। এমনকি স্যার এডওয়ার্ড হবিকে ওরা একদিন আক্রমণ করেছিল। তারপর থেকে আমি সব সময় হুঁশিয়ার হয়ে থাকি, বুঝলে। কিন্তু এই কথা তুমি জানলে কি করে, হোমস? আমি বললাম, আপনার ছড়িটা খুব সুন্দর। লাঠিটার গায়ের লেখা থেকেই দেখতে পাচ্ছি যে এটা 1 বছরও কেনা হয়নি। অথচ দেখছি হাতলটা কুড়ে গর্ত করে নিয়ে তাতে লোহা ঢেলে দেওয়া হয়েছে।
তার ফলে এটা লাঠিকে লাঠি আর হাতিয়ারকে হাতিয়ার। তার থেকেই আমি সিদ্ধান্ত নিলাম যে আপনার উপরে হামলা হতে পারে ভেবেই আপনি এই ব্যবস্থা করছেন। এছাড়া আর কিছু বলতে পারো? অল্প বয়সে আপনি খুব বক্সিং করতেন। বাহ বাহ, আবার ঠিক বলেছ। এটা কিভাবে জানলে? আমার আমার নাকটা একটু বেঁকা। না, নাক নয়, আপনার কান দুটো সামান্য চ্যাপ্টা আর পুরু। যারা বক্সিং লড়ে তাদের এই রকমই হয়। আর কিছু? আপনার গায়ের চামড়া যেরকম খসখসে আর পুরু, তার থেকে মনে হয় আপনি এক সময় খুব খোঁড়াখুড়ি করতেন। হ্যাঁ, ওই সোনার খনিতে কাজ করেই আমি 2 পয়সা যা উপার্জন করেছি। আচ্ছা, আপনি নিউজিল্যান্ডে ছিলেন? ঠিক বলেছ। আপনি জাপানও ঘুরে এসেছেন? তাও ঠিক। এক সময় আপনার এমন একজনের সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল যার নামের আদ্যক্ষর JA, আর এখন আপনি তার কথা একেবারেই ভুলে যেতে চান। আমার কথা শুনে মিস্টার ট্রেভার চেয়ার থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, তার চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত বিস্ময়ের ভাব। এরপরই তিনি সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। ওয়াটসন, হঠাৎ এই কাণ্ড ঘটায় আমি আর আমার বন্ধু দুজনেই বেশ ঘাবড়ে গেলাম। যাই হোক, তার এই ভাবটা বেশিক্ষণ রইল না। আমরা তার জামা টামা আলগা করে চোখে মুখে জলের ছিটা দিতে তিনি সুস্থ হয়ে উঠলেন। খানিকটা জোর করে হাসবার চেষ্টা করেই মিস্টার ট্রেভার বললেন, তোমাদের বোধহয় ভয় পাইয়ে দিয়েছিলাম না? আসলে আমার চেহারাটা বড় সড়ো হলেও আমার আমার হার্টের অবস্থা ভালো নয়, বুঝলে? একটু উত্তেজনা হলেই এই রকম অজ্ঞান হয়ে পড়ি। আমি আমি জানি না কিভাবে তুমি এই কথাগুলো বললে। তবে তবে এ কথা জোর গলায় বলতে পারি যে পুলিশ ডিপার্টমেন্টের যেসব গোয়েন্দার কথা বা উপন্যাসের যেসব কাল্পনিক গোয়েন্দার কথা আমরা পড়েছি, তোমার তুলনায় তারা একেবারে শিশু। হ্যাঁ, আর এইটাই তোমার পথ। দেখো, আমি জীবনে অনেক দেখেছি, শুনেছি। আমার অভিজ্ঞতা থেকেই এ কথা বলছি। ওর এই কথা, বিশেষ করে আমার বিচার বিশ্লেষণ পদ্ধতির এতই প্রশংসা উনি করতে লাগলেন যে তখনই আমার প্রথম মনে হলো আমার এই নিছক খামখেয়ালি নেশাকে পেশা হিসেবে নেওয়া যেতে পারে। বিশ্বাস করো ওয়াটসন, আমি যে কোনোদিন গোয়েন্দাগিরি করব এটা আমার মাথায় এর আগে আসে। তবে ঠিক সেই মুহূর্তে এসব কথা ভাবার সময় ছিল না। আমি মিস্টার ট্রেভারকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি বিব্রত হয়ে বললাম, মিস্টার ট্রেভার, আশা করছি আমার কথায় আপনি মনে খুব একটা কষ্ট পাননি। না, তবে তবে তুমি আমার মনের একটা দুর্বল জায়গায় ঘা দিয়েছ। আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলো তো, এ কথা তুমি জানলে কেমন করে? আর আর এছাড়া আর কি তুমি জানো? মিস্টার ট্রেভার যদিও হাসতে হাসতে কথাগুলো বললেন, তবু তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম যে ভদ্রলোক বেশ ভয় পেয়েছেন। আমি বললাম, ব্যাপারটা খুবই সোজা। সেদিন মাছ ধরবার সময় আপনি যখন মাছটাকে জল থেকে টেনে নৌকোর উপর তুললেন, তখন আপনার জামার আস্তিন গুটানো ছিল। তখনই আমি আপনার কনুইয়ের ভাঁজের কাছে এই উল্কিটা লক্ষ্য করি, আর ঠিক সেই সময় আমি এই JA হরফ দুটো পড়তে পারি। হরফ দুটো পড়া যায় বটে, তবে খুঁটিয়ে দেখলে বোঝা যায় ওটাকে মুছে ফেলবার জন্য খুব চেষ্টা করা হয়েছে। তাহলে বোঝাই যায় যে JA এক সময় আপনার খুবই আপনজন ছিল। পরে অবশ্য যে কোনো কারণেই হোক আপনি এই লোকটিকে ভুলে যেতে চেয়েছেন। না, স্বীকার করতেই হবে যে তোমার দেখবার চোখ আছে। তুমি যা বলেছ তা সত্যি কথাই বটে। তবে তবে সেসব কথা এখন আলোচনা করতে চাই না। সব ভূতের চেয়ে আমাদের ভালোবাসার লোকেদের ভূতেরাই বেশি গোল মেলে। চলো চলো, একটু বিলিয়ার্ড রুমে গিয়ে বিশ্রাম করা যাক। হ্যাঁ, সেদিনের ঘটনার পর থেকে আমার মনে হতে লাগলো যে মিস্টার ট্রেভার আমাকে সন্দেহের চোখে দেখছেন। অবশ্য তার কথাবার্তা বা হাবভাব আগেকার মতোই ছিল। আমার বন্ধুর চোখেও এই ব্যাপারটা ধরা পড়েছিল। একদিন সে আমাকে বলল,
তুমি তো বাবাকে বেজায় ঘাবড়ে দিয়েছো। তুমি যে কি জানো আর কি জানো না সেটাই উনি বুঝতে পারছেন না। মিস্টার ট্রেভর তার মনের ভাব অবশ্যই প্রকাশ করতে চাননি, কিন্তু তিনি ভিতরে ভিতরে এতই চিন্তিত হয়ে পড়েছিলেন যে তার মনোভাব কিছুতেই গোপন রাখতে পারতেন না। শেষকালে আমার মনে হলো ওখানে থাকাটা আমার পক্ষে আর ঠিক হবে না। যেদিন আমি চলে আসবো ঠিক করলাম, সেই দিনই আমি চলে আসবার ঠিক আগেই এমন একটা ঘটনা ঘটল যেটা তাৎপর্য বোঝা গিয়েছিল অনেকদিন পরে। আমরা তিনজন রোদ্দুরে আরাম করে বসে কথাবার্তা বলছিলাম। এমন সময় কাজের মেয়েটি এসে বলল, স্যার, আপনার সাথে একজন লোক দেখা করতে এসেছে। মিস্টার ট্রেভর বললেন, কি নাম? নাম তো বলেনি। তাহলে কি দরকার? সে বলছে যে আপনি তাকে চেনেন, আপনার সাথে তার 1 মিনিটের দরকার। ঠিক আছে, তাকে এখানেই নিয়ে এসো। একটু পরেই একটি লোক এসে হাজির হল। লোকটার চেহারাটা অদ্ভুত সিরিঙ্গের মতো। হাবভাব দেখলে মনে হয় যেন মাটির সঙ্গে সিঁটিয়ে রয়েছে। হাঁটার ধরনটা একটু থপথপে। লোকটা সস্তার কোট আর মোটা কাপড়ের ট্রাউজার্স পরেছিল, কোটের বোতাম খোলা। তার লাল কালো ডোরাকাটা শার্টটা চোখে পড়বার মতো। লোকটার পাতলা লম্বাটে মুখে একটা ধূর্ত ভাব। ঠোঁটের ফাঁক দিয়ে তার হলদে ছোপ ধরা ক্ষয়ে যাওয়া দাঁতগুলো দেখা যাচ্ছিল। লোকটার ফাটা ফাটা হাত দুটো মুঠোর মতন করা, ঠিক জাহাজের নাবিক বা খালাসিদের যেমন হয়। লোকটা যখন লন পার হয়ে আমাদের কাছে চলে এসেছে, তখন মিস্টার ট্রেভরের গলা থেকে একটা অদ্ভুত ঘর ঘর শব্দ বেরিয়ে এলো। চেয়ার থেকে লাফিয়ে উঠে তিনি এক দৌড়ে বাড়ির ভিতরে চলে গেলেন। একটু পরে যখন মিস্টার ট্রেভর ফিরে এলেন, টের পেলাম তার গা দিয়ে ব্র্যান্ডির গন্ধ বেরোচ্ছে। মিস্টার ট্রেভর আগন্তুকের দিকে তাকিয়ে বললেন, বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? লোকটা চুপ করে দাঁড়িয়ে ঘোলাটে বসে যাওয়া চোখে মিস্টার ট্রেভরের দিকে তাকিয়ে রইল। তার মুখের হাসি কিন্তু লেগেছিল। আপনি আমাকে চিনতে পারছেন স্যার? মিস্টার ট্রেভর বিস্মিত হয়ে বললেন, আরে, এই যে হাডসন দেখছি। হ্যাঁ স্যার, আমি তো হাডসনই বটে। প্রায় 30 বছর পরে আপনার সঙ্গে দেখা হলো। দেখুন, আপনি তো নিজের বাড়িতেই বসে আছেন, আর আমি জাহাজে জাহাজে ঘুরে কোনো রকমে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। সে কি কথা? তুমি নিশ্চয়ই জানবে যে আমি আমার পুরনো বন্ধুদের কথা ভুলি না। মিস্টার ট্রেভর চেয়ার থেকে উঠে খালাসিটার কাছে গিয়ে চুপিসারে কি একটা বললেন। তারপর চেঁচিয়ে বললেন, আরে তুমি রান্নাঘরে যাও, আগে কিছু খাও দাও। মনে হয় তোমার একটা ব্যবস্থা করে দিতে পারবো। যাও যাও। কপালে হাত ঠেকিয়ে লোকটি বললেন, ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। 2 বছর একটা মাত্র 8 নট যেতে পারে এরকম জাহাজে ঘুরে আমি সবে মাত্র ছুটি পেয়েছি। জাহাজটায় আবার খালাসিও কম ছিল। যা খাটুনি এই 2 বছর গেছে। আমি জানতাম যে আপনার কাছে কিংবা বেটসের কাছে আমি আশ্রয় পাবই। আচ্ছা, মিস্টার বেডস কোথায় থাকেন তুমি জানো? লোকটা একটা শয়তানি হাসি হেসে বলল, বিশ্বাস করুন স্যার, আমার পরিচিত লোকেরা কে কোথায় থাকেন আমি সবই জানি। তারপর সে হোঁচট খেতে খেতে কাজের মেয়েটির সঙ্গে রান্নাঘরের দিকে চলে গেল। মিস্টার ট্রেভর আমাদের বললেন, যখন তিনি পয়সা রোজগারের ধান্দায় সমুদ্রে ভেসেছিলেন, এই লোকটি নাকি তাঁদের জাহাজে ছিল। তখনই এর সঙ্গে তার পরিচয়। একটু পরেই মিস্টার ট্রেভর বাড়ির ভিতরে গেলেন। আমরা বসে রইলাম। ঘণ্টাখানেক পরে আমরা বাড়িতে ফিরে এসে দেখি মিস্টার ট্রেভর বসবার ঘরে একটা সোফাতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। এই পুরো ঘটনাটা আমার মনে একটা গভীর ছাপ ফেলে গেল। যাই হোক, এই ঘটনার পরদিনই আমি ডনিট্রপ থেকে চলে এলাম। আমি থাকলে মিস্টার ট্রেভর আরও অস্বস্তি বোধ করতেন। এতক্ষণ যখন আপনারা গল্পটা শুনেছেন, তখন নিশ্চয়ই গল্পটা আপনাদের ভালো লাগছে। তাই যদি গল্পটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী অংশ। হোমস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার কথা বলতে শুরু করলো। এটা হচ্ছে ছুটির একেবারে গোড়ার দিকের কথা। আমি লন্ডনে ফিরে এলাম। লন্ডনে ফিরে পরে 7 সপ্তাহ আমি কেমিস্ট্রি নিয়েই পড়াশুনো করতে লাগলাম। অর্গানিক কেমিস্ট্রির কতগুলো জিনিস আমার ভালো করে শেখবার দরকার হয়েছিল। ছুটি শেষ হয়ে কলেজ খোলবার সময় হয়েছে। শরৎকাল আসি করছে। এমন সময় ডনিথপ থেকে আমার বন্ধুর একটা জরুরি টেলিগ্রাম এলো। সে লিখেছে যে আমার পরামর্শের ও সাহায্যের তার বিশেষ প্রয়োজন। আমি যেন টেলিগ্রাম পাওয়া মাত্রই ডনিথপে যাই। বুঝতেই পারছো, এই টেলিগ্রাম পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সমস্ত কাজ ফেলে ডনিথপের দিকে পাড়ি দিলাম। আমার বন্ধু আমার জন্য স্টেশনে গাড়ি নিয়েই অপেক্ষা করছিল। তাকে দেখেই আমি বুঝতে পারলাম যে গত 2 মাসে তার উপর দিয়ে বিরাট বড় ঝড় বয়ে গেছে। চেহারা বেশ খারাপ, মুখে চোখে গভীর দুশ্চিন্তার ছাপ। তার উপর সেই প্রাণখোলা হাসি, চঞ্চল স্বভাব, সব যেন কোথায় মিলিয়ে গেছে। আমাকে দেখে আমার বন্ধু বলল, বাবা বোধহয় আর বাঁচবেন না। সে কি কথা? কি হয়েছে কি? অ্যাপোপ্লেক্সি, স্নায়ুগুলো দুর্বল হয়ে গেছে। আজ তার অবস্থা খুবই খারাপ। বাড়ি ফিরে তাকে দেখতে পাবো কিনা জানি না। ওয়াটসন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে হঠাৎ এমন কথা শুনে আমি রীতিমতন বিচলিত হয়ে পড়লাম। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ট্রেভর, কিভাবে এই অসুখ হলো? হ্যাঁ, সেইটাই তো কথা। ঠিক আছে, গাড়িতে ওঠো, যেতে যেতে সব কথা বলবো। তুমি চলে যাবার আগের দিন সন্ধেবেলা যে লোকটা এসে হাজির হয়েছিল তার কথা তোমার মনে আছে কি? খুব মনে আছে। সেদিন কাকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম জানো? না, জানি না। আমার বন্ধু উত্তেজিতভাবে বলল, ওই লোকটাই হচ্ছে শয়তান। আমি ওর মুখের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। হ্যাঁ, লোকটা আসতো শয়তান। ও আসবার পর থেকেই আমাদের বাড়িতে শান্তি নেই। সেই সন্ধ্যের পর থেকেই বাবার মাথাটা হেট হয়ে গেছে। এখন তো তার শরীর একদম ভেঙে গেছে। তার হার্টের অবস্থা খুবই খারাপ। এই সবই হয়েছে ওই শয়তান হাটসনের জন্য। ওর এমন কি ক্ষমতা? সেইটা জানবার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমার বাবা সহজ সরল স্বভাবের লোক। কিভাবে তিনি এই পাজি নচ্ছার লোকটার খপ্পরে পড়লেন সেটা আমার মাথায় ঢুকছে না। যাক, তুমি এসে গেছো, এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। তোমার বিচার বিবেচনার ওপর আমার 16 আনা আস্থা আছে। আমি জানি তুমি আমাকে ঠিক পরামর্শ দেবে। আমাদের গাড়ি সোজা রাস্তা ধরে ছুটে চলল। দুপাশে মাঠ, সূর্যের পরন্ত আলোয় চারদিক ঝকমক করছে। দূর থেকে আমার বন্ধুদের বাড়ির চিমনি আর পতাকা ওড়াবার দণ্ডটা দেখা যাচ্ছে। আমার বন্ধু বলল, আমার বাবা প্রথমে ওই লোকটাকে বাগান দেখাশোনা করবার ভার দিলেন। সেটা ওর তেমন মনোপ্রুত হলো না। তখন ওকে বাটলার করে দেওয়া হলো। আর যাবে কোথা, গোটা বাড়িতে তাণ্ডব চালাতে লাগলো। যা ইচ্ছে তাই করতে লাগলো। বাড়ির কাজের লোকেরা চটে গেল। লোকটা নেশা করে, তারপর সকলকে গালাগালি করে। ওরা হয়তো চাকরি ছেড়ে চলেই যেত। বাবা ওদের মাইনে বাড়ি দিলেন। লোকটা যখন খুশি বাবার সবচেয়ে ভালো বন্দুকটা নিয়ে নৌকায় শিকার করতে যেত। বলার প্রয়োজন মনে তো করতোই না, উল্টে এমন একটা অবজ্ঞা তার ছেলের ভাব দেখাতো যে এক এক সময় আমার মনে হতো ওর মাথাটা ফাটিয়ে দিই। যদিও আমার থেকে ছোট হতো অথবা সমবয়সী হতো, আমি ওকে উত্তম মধ্যম দিয়ে দিতাম। বিশেষ করে হোমস, নিজেকে ঠিক রাখা আমার পক্ষে খুবই শক্ত হতো, তবু নিজেকে সংযত রেখেছি। এখন মনে হচ্ছে তখন যদি ভালো মানুষই করে চুপচাপ না থাকতাম তাহলেই বোধহয় ভালো হতো। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যাই হোক, অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। হাটসনের দৌরাত্ম্য দিনকে দিন বাড়তেই লাগলো। একদিন হলো কি, আমার সামনে ওই লোকটা বাবার কথার এমন অসভ্যের মতো জবাব দিল যে আমি ওর ঘাড় ধরে ওকে ঘরের বাইরে পাঠিয়ে দিলাম। লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। রাগে ওর মুখটা কদাকার হয়ে গিয়েছিল। চোখ দুটো দেখে মনে হচ্ছিল যেন সাপের চোখ। তারপরে বাবার সঙ্গে ও লোকটার কি কথাবার্তা হয়েছিল জানি না। তবে পরদিন বাবা আমাকে বললেন যে আমি যেন আমার ব্যবহারের জন্য হাটসনের কাছে ক্ষমা চাই। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি রাজি হলাম না। উল্টে আমি বাবার কাছে জানতে চাইলাম যে
এই ধরনের একটা পাজি লোককে এভাবে আশকারা তিনি কেন দিচ্ছেন? বাবা বললেন, অনেক কথা বলা সোজা, কিন্তু তুমি তো আমার অবস্থা জানো না ভিক্টর। ভিক্টর, একদিন তুমি সব কথাই জানতে পারবে। যাই ঘটুক না কেন, সব কথা তুমি যাতে জানতে পারো সেই ব্যবস্থা আমি করে যাব। তুমি নিশ্চয়ই তোমার বাবার সম্বন্ধে খারাপ কিছু ধারণা করবে না বলেই বিশ্বাস করি। আমি বুঝতে পারলাম যে বাবা খুবই বিচলিত হয়েছেন। এরপর তিনি ঘরে চলে গেলেন। তারপর সারাদিন ঘর থেকে আর বেরোলেন না। বাবা কি করছেন উঁকি মেরে দেখতে গেলাম। দেখলাম তিনি খুব মন দিয়ে কি যেন সব লিখছেন। সেদিন সন্ধ্যাবেলায় আমাদের মনে হলো আমাদের মুক্তি হলো। খাওয়া দাওয়ার পর আমরা খাবার ঘরেই চুপচাপ বসেছিলাম। হঠাৎ হাটসন এসে হাজির। সে জড়ানোভাবে বলল যে সে চলে যাবে। হাটসন বলল, নরফোকে তো অনেক দিন হলো, ভাবছি কিছুদিন হ্যাম্পশায়ারে মিস্টার বেটসের কাছে থাকবো। অবশ্য আমি হাজির হলে তিনি যে আপনার চাইতে খুশি হবেন তা মনে করি না। তুমি নিশ্চয়ই মনের মধ্যে কোনো রাগ নেই এখান থেকে যাচ্ছ না হাটসন? আমার কাছে এখনো ক্ষমা চাওয়া হয়নি। ভিক্টর, তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে হাটসনের সঙ্গে তুমি খুবই দুর্ব্যবহার করেছো। আমি বললাম, না, বরঞ্চ আমি মনে করি যে আপনি একে অকারণে আশকারা দিয়ে মাথায় তুলছেন। ও তাই নাকি? খুব ভালো, খুব ভালো। শেষ পর্যন্ত বোঝা যাবে কত ধানে কত চাল। এরপর লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। এর আধ ঘন্টা পরে লোকটা আমাদের বাড়ি থেকে চলে গেল। ও চলে যাওয়ায় বাবা ভীষণ অস্থির হয়ে পড়লেন। রাতের পর রাত আমি শুনতে পেতাম তিনি ঘরের ভেতর পায়চারি করছেন। এই রকম করে দিন কাটতে লাগলো। আস্তে আস্তে বাবার সেই অস্থির ভাবটা কেটে গেল। তিনি আবার আগের মতোই হাসি খুশি ফুর্তিবাজ হয়ে উঠেছিলেন। এমন সময় বিনা মেঘে বজ্রপাত হল। গতকাল সন্ধ্যের ডাকে বাবার একটা চিঠি এলো। চিঠিটায় ফোর্ডিং ব্রিজ পোস্ট অফিসের ছাপ মারা। বাবা চিঠিটা পড়লেন, তারপর দুহাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে ঘরের মধ্যে পাগলের মতো বৃত্তাকারে দৌড়াতে লাগলো। আমি যখন তাকে ধরে জোরে জোরে সোফায় বসিয়ে দিলাম, তখন তার চোখের দৃষ্টি ঘোলাটে, মুখটা সামান্য বেঁকে গেছে। বুঝলাম বাবার স্ট্রোক হয়েছে। খবর দেওয়া মাত্রই ডক্টর ফর্ডহ্যাম এসে হাজির হল। আমরা দুজনে ধরাধরি করে বাবাকে শুয়ে দিলাম। ততক্ষণে তার পক্ষাঘাত হয়ে গেছে। তারপর থেকে তার আর জ্ঞান ফেরেনি। বাবা বাঁচবেন বলে আমার মনে হচ্ছে না। ভিক্টর, তোমার কথা শুনে তো আমার ভয় হয়ে যাচ্ছে। কিন্তু চিঠিটাই এমন কি মারাত্মক কথা লেখা ছিল যা পড়েই উনি এমন অসুস্থ হয়ে পড়লেন যে বাঁচবেন কিনা সন্দেহ? কিছুই না। আর রহস্যটা তো সেখানেই। চিঠিটায় যা লেখা আছে তার না আছে মাথা, না আছে মন, একদম বাজে। আমরা ভিক্টরের বাড়ির কাছাকাছি এসে পড়েছিলাম। ও গড, এই ভয়টাই আমি করেছিলাম। ভিক্টরের কথায় বাড়ির দিকে তাকাতেই দেখলাম বাড়ির সব জানলার পর্দা ফেলে দেওয়া হয়েছে। আমরা গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে সদর দরজার দিকে গেলাম। দুঃখে আমার বন্ধুর চোখ মুখ কুঁচকে গিয়েছিল। আমরা দরজার কাছে যেতেই কালো পোশাক পরা এক ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে এলেন। ভিক্টর বলল, বাবু, কখন? তুমি যাবার একটু পরে। বাবার জ্ঞান ফিরেছিল কি? হ্যাঁ, মারা যাওয়ার ঠিক আগে। আমাকে কি খুঁজছিলেন? বলে গেছেন কাগজপত্র সব জাপানি আলমারির পিছনের দেরাজে আছে। যে ঘরে তার বাবার মৃতদেহ ছিল, ডাক্তারবাবুর সঙ্গে আমার বন্ধু সেই ঘরে গেল। আমি বাইরের ঘরে বসে সব কথা মনে মনে ভাবতে লাগলাম। আমার মনের মধ্যে একটা অস্থিরতা দানা বেঁধেছিল। এই ট্রেভরের অতীত জীবনে কি গোপন কথা আছে? কেনই বা তিনি নিজেকে এইভাবে একটা খারাপ লোকের হাতের পুতুল করে ফেলেছিলেন? কেন তার হাতের সেই উল্কির কথা বলতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন? ফোর্ডিং ব্রিজ থেকে একটা সামান্য চিঠি আসাতেই বা কেন এমন সাংঘাতিক অসুস্থ হয়ে পড়লেন যে তাতেই তিনি মারা গেলেন? আর ঠিক তক্ষুনি আমার মনে পড়ল যে ফোর্ডিংহ্যাম হ্যাম্পশায়ারে
আর মিস্টার বেটস মানে যাকে ব্ল্যাকমেল করার জন্য হাডসন লোকটা তার কাছে গেছে, তিনি হ্যাম্পশায়ারই থাকেন। তার মানে এই চিঠিটা হয় হাডসনের কাছ থেকে এসেছে, না হয় মিস্টার বেটসের কাছ থেকে। যদি হাডসনের কাছ থেকে এসে থাকে তাহলে চিঠির বয়ান নিশ্চয়ই এই রকম, সে মিস্টার ট্রেভরের কেলেঙ্কারির কথা বলে দিয়েছে। আর মিস্টার বেটস যদি চিঠিটা লিখে থাকেন তাহলে তিনি নিশ্চয়ই পুরনো বন্ধুকে এই বলে সাবধান করেছিলেন যে ভিতরের কথা শিগগিরই ফাঁস হয়ে যাবে। দেখো, এই পর্যন্ত ব্যাপারটার মধ্যে কোনো জটিলতা নেই, কিন্তু সমস্যা হলো এই যে চিঠিটা কি সত্যি সত্যি তুচ্ছ? মনে হয় চিঠিটার আসল মানে ভিক্টর ধরতে পারেনি। এই চিঠিটা নিশ্চয়ই সাংকেতিক ভাষায় লেখা। চিঠিটা পড়ে যা মনে হবে সেটা কিছু নয়, চিঠিটার একটা অন্য মানে আছে। যারা সাংকেতিক সূত্র জানে একমাত্র তারাই ধরতে পারবে। চিঠিটা দেখা বিশেষ দরকার। চিঠিটায় যদি কোনো সাংকেতিক বার্তা থাকে তো আমি নিশ্চয়ই সেটা ধরতে পারব। প্রায় 1 ঘন্টা আমি সেই ঘরে বসেছিলাম। টের পাইনি কখন অন্ধকার হয়ে গেছে। টের পেলাম যখন কাজের মেয়েটি এসে ঘরের সব আলো জ্বালিয়ে দিল। তারপরেই ভিক্টর ঘরে ঢুকল। ভিক্টরকে দেখে বেশ বুঝতে পারলাম সে ভীষণ কষ্ট পেয়েছে, তবে লক্ষ্য করলাম তার হাবভাব বেশ সংযত। ওয়াটসন, এই যে কাগজগুলো দেখছো এগুলো কিন্তু তার হাতেই ছিল। সে টেবিলের উল্টো দিকে বসে টেবিলের আলোটা একধারে সরিয়ে আমার হাতে এই চিঠিটা এগিয়ে দিল। এক টুকরো স্লেট রঙের কাগজের উপর লেখা, "The supply of game for London is going steadily up. Headkeeper Hudson, we believe, has been now told to receive all orders for fly paper and for preservation of your hand peasant's life." ওয়াটসন, আমি যখন প্রথম লেখাটি পড়ি আমি তোমার মতোই আশ্চর্য হয়েছিলাম। আমি খুব মন দিয়ে লেখাটা বারবার পড়লাম, কিন্তু আমি যা অনুমান করেছিলাম ঠিক তাই। এর ভিতরে একটা লুকোনো অর্থ আছে, নাকি ফ্লাই পেপার, হেন পেজেন্টস বিশেষ কোনো অর্থে ব্যবহার করা হয়েছে। তা যদি হয় তবে এই চিঠির অর্থ বের করা বেশ শক্ত, তবে এই ব্যাখ্যাটা মানতে পারছিলাম না। চিঠিটায় হাডসনের উল্লেখ থাকায় অন্তত বুঝতে পারছিলাম এই যে এটা হয় তার কাছ থেকে নয়তো মিস্টার বেটসের কাছ থেকে এসেছে। তখন আমি চিঠিটা শেষ থেকে পড়তে শুরু করলাম। তাহলে দাঁড়ায় লাইফ প্রেজেন্টস হ্যান্ড। এটাও আমার বিশেষ সুবিধাজনক বলে মনে হল না। তখন আমি শব্দগুলোকে এপাশে ওপাশে বসিয়ে দেখতে লাগলাম কোনো মানে দাঁড়ায় কিনা। আর প্রায় তখনই ধাঁধাটার সমাধান হয়ে গেল। খুব ছোট্ট একটা সাবধান বাণী, আর এইটে পেয়েই ট্রেভার্সে ভয় পেয়েই মারা গেলেন। প্রথম শব্দটা আর তার পরের প্রত্যেক তৃতীয় শব্দটা নিতে হবে। চিঠিটার আসল মানে দাঁড়াবে, "দ্য গেম ইজ আপ, হাডসন হ্যাজ টোল্ড, ফ্লাই ফর ইউর লাইফ", মানে খেল খতম, হাডসন সব ফাঁস করে দিয়েছে, বাঁচতে চাও তো পালাও। আমার কথা শুনে ভিক্টর মাথা নিচু করে বসে রইল। অনেকক্ষণ পরে ভাঙা ভাঙা গলায় বলল, হোমস, তুমি হয়তো ঠিকই বলেছ, এ তো খুব লজ্জার কথা, কিন্তু হেডকিপার আর হেন ফিসেন্টস এর মানে কি? দেখো ভিক্টর, মূল চিঠিটার সঙ্গে এই শব্দগুলোর কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। তবে এই শব্দগুলো থেকে চিঠিটা কে পাঠিয়েছিল তা হয়তো বোঝা যেতে পারে। প্রথমে দেখো চিঠিটা কিভাবে শুরু হচ্ছে, "দ্য গেম ইজ", এরপর চিঠিটায় মাঝে মাঝে কিছু ভুয়ো শব্দ বসাতে হয়েছে। যে এই চিঠি লিখেছে সে প্রথমেই যে শব্দটা মাথায় এসেছে সেটাই লিখে দিয়েছে। এখন এই চিঠিটাতে এমন অনেক কথা আছে যেগুলো সাধারণত শিকারীরাই ব্যবহার করে। তার থেকে মনে হচ্ছে যে চিঠির লেখক হয় একজন ঝানু শিকারী, নয়তো হাঁস মুরগির ব্যবসা করে। আচ্ছা ভিক্টর, তুমি মিস্টার বেটসের সম্পর্কে কিছু জানো? ভিক্টর বলল, তুমি বলায় মনে পড়লো যে প্রত্যেক বছর শীত পড়বার আগে মিস্টার বেটস বাবাকে তার ওখানে শিকার করতে যেতে বলতেন। তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই চিঠিটা মিস্টার বেটসই লিখেছেন। এখন জানতে হবে যে এই হাডসন কি এমন গোপন কথা জানতেন যার জন্য এই রকম ধনীমানি দুজন লোক তাকে এত ভয় করতেন। হোমস, নিশ্চয়ই কোনো অন্যায় কাজ। যাই হোক, তোমার কাছে আমি কিছু লুকোবো না। বিপদ আসছে বুঝেই আমার বাবা তার জীবনের সব কথা লিখে রেখে গেছে। ডাক্তারবাবুর কথা মতো জাপানি ক্যাবিনেটে এই কাগজগুলো আমি পেয়েছি। এই কাগজগুলো তুমি আমাকে পড়ে শোনাও। আমার নিজের পড়বার সাহসও নেই, শক্তিও নেই।
ওয়াটসন, এই সেই কাগজ যা সেই রাতে ভিক্টর আমার হাতে দিয়েছিল। আমি সেদিন যেমন ভিক্টরকে পড়ে শুনিয়েছিলাম, তোমাকেও তেমনই আজ পড়ে শোনাচ্ছি। খামের উপর কি লেখা আছে জানো? ফালমাত থেকে 1855 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর থেকে নভেম্বরের 6 তারিখে 15 ডিগ্রি 20 মিনিট উত্তর অক্ষাংশ ও 25 ডিগ্রি 14 মিনিট পশ্চিম দ্রাঘিমার মধ্যে গ্লোরিয়া স্কট জাহাজের যাত্রা ও ডুবে যাওয়ার সমস্ত ঘটনা এতে লেখা আছে। আসল লেখাটা একটা চিঠি দেখায়। আমি পড়ছি, শোনো। পরম কল্যাণী এসো, আমার জীবন শেষ হয়ে এসেছে। আজ যদি আমার অতীত জীবনের কোনো ঘটনার জন্য আমি অপমানিত হই বা আইনের চোখে দোষী সাব্যস্ত হই, তো আমার কিছুই এসে যাবে না। আমার সবচেয়ে খারাপ লাগছে ভেবে আমার জন্য তুমি হয়তো 5 জনের চোখে ছোট হয়ে যাবে। তুমি আমাকে এত ভালোবাসো, এত শ্রদ্ধা করো। যদি দৈব দুর্বিপাকে সেই ঘটনা ঘটেও যায়, আমার একান্ত অনুরোধ, তুমি এই লেখাটি পড়ো। তাহলে আমার কথা তুমি আমার মুখ থেকেই শুনতে পাবে। আর যদি ভগবানের অসীম অনুগ্রহে সেরকম কিছু না ঘটে এবং আমার মৃত্যুর পরে এই কাগজপত্র তোমার হাতে পড়ে, তবে 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 তোমাকে আমার একান্ত অনুরোধ, খামশুদ্ধ আগুনে ফেলে দিও। এই চিঠি পড়বার দরকার নেই, এ নিয়ে কিছু ভাববারও তোমার দরকার নেই। যদি এই চিঠি তোমাকে পড়তেই হয়, তবে বিশ্বাস করো, এই চিঠির প্রতিটি কথাই সত্যি। আর আশা করি তুমি আমাকে ক্ষমা করবে। আমার নাম ট্রেভার নয়, ছেলেবেলায় আমার নাম ছিল জেমস আর্মিটেজ। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার কলেজের বন্ধু যখন আমাকে এমন কতকগুলো কথা বলেছিল যাতে মনে হয়েছিল সে আমার সব কথা জানে, তখন কেন আমি ভয় পেয়েছিলাম। জেমস আর্মিটেজ নামে আমি লন্ডনের ব্যাংকে কাজ করতাম। বেআইনি কাজ করবার জন্যে আমাকে দেশ থেকে বার করে দেওয়া হয়। না 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 না, তুমি আমাকে ভুল বুঝো না। ব্যাংকের টাকা থেকে আমি একজনকে কিছু ধার দিয়েছিলাম। ভেবেছিলাম বার্ষিক হিসেবের আগে টাকাটা জমা করে দিতে পারবো, তাহলে ধরা পড়বার আর ভয় থাকবে না। কিন্তু আমার অদৃষ্ট খারাপ। যিনি নিয়েছিলেন তিনি টাকাটি ফেরত দিলেন না। আর সেই বছরেই যে সময় বার্ষিক হিসেব হওয়ার কথা, তার আগেই হিসেব হয়ে গেল। হিসেব মিলল না, চুরির দায়ে ধরা পড়ে গেলাম। বিচারে আমার শাস্তি হলো লঘু পাপে গুরুদণ্ড। এতটা শাস্তি নাও হতে পারত, তবে তখনকার জজ সাহেবরা ভীষণ কড়া ছিলেন। যাই হোক, যেদিন আমি 23 বছরে পা দিলাম, সেই দিনই অপরাধী হিসেবে আমাকে জাহাজে করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। আমরা সব শুদ্ধ 37 জন দাগি আসামি গ্লোরিয়া স্কট জাহাজে চেপে অস্ট্রেলিয়া পাড়ি দিলাম। সেটা 1855 সালের কথা। তখন ক্রিমিয়ান যুদ্ধ দারুণভাবে চলছে। বড় বড় জাহাজ সবই যুদ্ধের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। গ্লোরিয়া স্কট একটা 500 টনের জাহাজ। এটা চীন থেকে চা আমদানির কাজে লাগানো হতো। তা আমরা 37 জন ছাড়া জাহাজে ছিল ক্যাপ্টেন, 3 জন মেট, একজন ডাক্তার, একজন পাদ্রী, 4 জন রক্ষী, 26 জন খালাসি আর 18 জন সৈন্য। ফালমাত থেকে আমরা যেদিন যাত্রা শুরু করলাম, জাহাজে প্রায় 100 জন লোক। যেসব জাহাজে বন্দি চালান করা হয়, সেগুলোয় বন্দীদের রাখবার ঘরগুলো বেশ মজবুত ওক কাঠ দিয়ে তৈরি।
কিন্তু কিন্তু এই জাহাজের ঘরগুলো ছিল পাতলা অপোক্ত কাঠ দিয়ে তৈরি। আমার পাশের ঘরের লোকটিকে জাহাজ ঘাটায় দেখেই আমার ভালো লেগেছিল। লোকটির বয়স কম, পরিষ্কার দাড়ি গোঁফ কামানো মুখ, চোয়াল দুটো চৌকো আর বিরাট লম্বা, প্রায় 6.5 ফুটের মতন হবে। মাথা সোজা করে যখন হাঁটে তখন আপনি তার দিকে নজর চলে যায়। আশেপাশের কয়েদিদের গোমরা মুখের মাঝখানে ওকে দেখলে আমার আমার খুব ভালো লাগে। ওর চলাফেরায় একটা কিছু করতেই হবে গোছের দৃঢ়তা প্রকাশ পেত। ওকে ওকে আমার পাশের ঘরে পেয়ে ভারী আনন্দ হলো। পরের দিন রাতে আরো আনন্দ হলো যখন ও ঘোর ঘরের কাঠের দেওয়ালের ওপাশ থেকে আমার কানের কাছে ফিস ফিস করে বলল, কি রে, তোমার নাম কি? এখানে জুটলে কি করে? আমি অবাক হয়ে দেখলাম যে ও কাঠের দেওয়ালে একটা ফুটো করেছে। আমি ওকে আমার সব কথা বললাম। তারপর ওর নাম জিজ্ঞাসা করলাম। ও বললে, আমার নাম জ্যাক, জ্যাক পেন্ডারগাস্ট। ভগবানের নাম নিয়ে বলছি, একদিন তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। জ্যাক পেন্ডারগাস্ট নামটা শুনেই আমার আমার সব কথা মনে পড়ে গেল। ব্যাপারটা নিয়ে সারা দেশে সাংঘাতিক হইচই পড়ে গিয়েছিল। আমি ধরা পড়বার আগে এই কাণ্ডটা ঘটে। জ্যাক খুব বড় বংশের ছেলে, নানান বিষয়ে ওর খুব দক্ষতা আছে। তবে তবে ওর স্বভাব মোটেই ভালো নয়, অত্যন্ত বদমেজাজি। বিরাট জালিয়াতির ফাঁদ পেতে ও লন্ডনের সব নাম করা ব্যবসাদারদের ঠকিয়ে প্রচুর টাকা কামিয়েছিল। আমার মামলার কথা তোমার মনে পড়েছে? বেশ গর্ব করে জ্যাক বলল। আমি বললাম, খুব পরিষ্কার মনে আছে। ও বলল, তাহলে একটা রহস্যের কথাও তোমার মনে আছে নিশ্চয়ই। কোন রহস্যের কথা? আমি প্রায় 25 লক্ষ পাউন্ড হাতিয়েছিলাম বলে অভিযোগ করা হয়েছিল। হ্যাঁ, সেই রকমই শুনেছিলাম। কিন্তু সে টাকার হদিশ পাওয়া যায়নি, তাই তো? না। তাহলে সে টাকাটা গেল কোথায়? আমি কি করে জানব? তুমি জানো না, তাই তো? আমার হাতের মুঠোয় লুকানো আছে। ভগবানের দিব্যি বলছি, তোমার মাথায় যত চুল আছে তার চাইতে অনেক বেশি টাকা আমার কাছে আছে। মিস্টার, তোমার হাতে যদি টাকাটা থাকে আর সে টাকাটা খাটাবার বুদ্ধিও যদি তোমার থাকে, তো তুমি যা চাও তাই করতে পারো। তোমার কি মনে হয় যে লোক যা ইচ্ছে তাই করার ক্ষমতা রাখে সে এই ইঁদুর আর মাছি ভর্তি পুরনো মালবোয়া জাহাজের নোংরা কাঠের কেবিনে চুপচাপ বসে সময় কাটাবে? না না মশাই, এ শর্মা নিজের ব্যবস্থা নিজেই করবে, আর তার বন্ধুদেরও ব্যবস্থা করবে। তুমি আমার কথার ওপর বাজি ধরতে পারো। তুমি যদি মনে করো আমাকে ধরবে, তবে তুমি বাইবেল ছুঁয়ে শপথ করে বলতে পারো যে আমি তোমাকে টেনে তুলবই। পেন্ডারগাস্টের কথাবার্তার ধরন ধারণই এইরকম। গোড়াতে আমি ওর কথায় কান দিইনি, ভাবতাম এসব কথার কথা। কিছুদিন পরে তার যখন মনে হলো যে আমাকে বিশ্বাস করা যায়, তখন আমাকে দিয়ে দিব্যি করিয়ে নিয়ে সে বলল যে জাহাজটা দখল করবার একটা মতলব ভেজেছে। জাহাজে উঠবার আগেই একদল কয়েদি এই ফন্দিটা করেছিল। বলাই বাহুল্য, পেন্ডারগাস্ট হচ্ছে সেই দলের পান্ডা, আর সব কিছুর পিছনে রয়েছে তার টাকা। আমার একজন সাকরেত ছিল, সে খুব বিশ্বাসী লোক। আমরা দুজনে যাকে বলে হরিহর আত্মা। টাকাটা তার কাছেই ছিল। আমার সেই সাকরেতটি এখন কোথায় বলো তো? বলতে পারলে না তো? সে হচ্ছে এই জাহাজের পাদ্রী।
সে পাদ্রীর পোশাক পরে ধর্মপুস্তক নিয়ে জাহাজে চেপেছে। তার বাক্স প্যাট্রার তলায় এত টাকা আছে যা দিয়ে এই জাহাজ মাই ক্যাপ্টেন, মেট, খালাসির সমেত কিনে ফেলা যায়। অবশ্যই এই জাহাজের খালাসিদের দেহ মন সবই সে জয় করে ফেলেছে। 2 জন প্রহরী আর 1 জন মেট, তার নাম মার্শাল, সেও পাদ্রীর দলে ভিড়ে গেছে। দরকার হলে সে জাহাজের ক্যাপ্টেনকেও টাকা দিয়ে কিনে নিতে পারে। তো আমি জানতে চাইলাম, তা আমার কি করতে হবে? কি করবে ভাবছ? আমরা এই সৈন্যদের লাল রঙের জামাগুলো আরো টকটকে লাল করে দেব। কিন্তু কিন্তু ওদের কাছে তো বন্দুক আছে। মিস্টার, আমাদেরও অস্ত্র আছে বই কি। আমাদের প্রত্যেকের কাছে একটা করে পিস্তল থাকবে। আর তা সত্ত্বেও যদি আমরা জাহাজটার দখল নিতে না পারি তাহলে তো আমরা শিশু। তুমি তোমার বাবাসের ঘরে যে আছে তার সঙ্গে কথা বলে দেখো তাকে বিশ্বাস করা যাবে কিনা। আমি জ্যাক পেন্ডারগাস্টের কথা মতো কাজ করলাম। আমার বাঁ পাশের ঘরের লোকটির অবস্থা আমারই মতো, বয়সও বেশি নয়। নকল নথিপত্র চালাতে গিয়ে ধরা পড়ে যায়। তার নাম ছিল ইভান্স। পরে অবশ্য সেও নাম বদলে নেয়, এখন দক্ষিণ ইংল্যান্ডে বাস করে। বেশ প্রতিপত্তিশালী লোক। সে আমাদের দলে যোগ দিল। অল্প দিনের মধ্যে 2 জন ছাড়া সবাই আমাদের সঙ্গে জুটে গেল। যে 2 জন যোগ দিলে না তাদের একজন এতই দুর্বল স্বভাবের যে তাকে বিশ্বাস করা ঠিক হবে বলে মনে হলো না। আর একজনের খুব সাংঘাতিক ধরনের জন্ডিস হয়েছিল। গোড়া থেকেই এমন ছিল যে আমাদের পক্ষে জাহাজটার দখল নেওয়া মোটেই শক্ত ছিল না। জাহাজের খালাসিগুলো ছিল একদম চোর গুন্ডা। এই জাহাজের জন্যে তাদের বিশেষভাবে বাছাই করা হয়েছিল। সেই জাল পাদ্রী কাগজপত্রে ভর্তি কালো ব্যাগ নিয়ে আমাদের কুঠুরিতে প্রায়ই আসতেন। তিনি এত ঘন ঘন আসতেন যে 3 দিনের মধ্যেই আমাদের প্রত্যেকের কাছে পিস্তল, 20টা কার্তুজ, 800 মতো বারুদ আর একটা করে উকো পৌঁছে গেল। জাহাজের 2 জন রক্ষী আর 1 জন মেট তো পেন্ডারগাস্টের হাতের লোক। ক্যাপ্টেন আর 2 জন মেট, 2 জন রক্ষী, লেফটেন্যান্ট মার্টিন, তার 18 জন সৈন্য আর জাহাজের ডাক্তারবাবু, এরাই আমাদের বিরুদ্ধে ছিলেন। তাই আমাদের ভয়ের কিছু ছিল না। তবু আমরা আঁট ঘাট বেঁধে ধীরে সুস্থে রাতের অন্ধকারে কাজ হাসিল করব বলে ঠিক করেছিলাম। কিন্তু ব্যাপারটা একদিন অদ্ভুতভাবেই ঘটে গেল। ফালমার থেকে যাত্রা করবার সপ্তাহ 3 পরে একদিন সন্ধেবেলা ডাক্তারবাবু একজন অসুস্থ কয়েদিকে দেখতে তার কুঠুরিতে গেলেন। সেই রোগীকে বিছানায় শুয়ে পরীক্ষা করতে গিয়ে ডাক্তারবাবুর হাতে পিস্তলটা ঠেকে যায়। আর ডাক্তারবাবু যদি বুদ্ধিমানের মতো চুপচাপ থাকতেন তাহলে হয়তো আমরা সবাই ধরা পড়ে যেতাম। কি জাহাজের মধ্যে পিস্তল? হ্যাঁ ক্যাপ্টেন, ক্যাপ্টেন! কিন্তু তিনি ভয়ে পেয়ে চেঁচিয়ে এমন একটা কাণ্ড বাঁধিয়ে বসলেন যে সেই কয়েদি যখন বুঝতে পারলো যে ডাক্তারবাবু কেন চেঁচিয়ে উঠেছেন তখন সে ডাক্তারবাবুকে মুখ বন্ধ করে বিছানায় শুইয়ে বেঁধে দিল। তারপর সে দরজাগুলো খুলে দিতেই আমরা সকলে হুড়মুড় করে বেরিয়ে এলাম। যে 2 জন সৈন্য পাহারায় ছিল তাদের একজন কি দেখতে আসছে, তাকে সকলে হুড়মুড় করে মেরে ফেললাম। জাহাজের বড় ঘরটায় জনা কয়েক সৈন্য বসেছিল। তাদের বন্দুকে বোধহয় গুলি ভর্তি করা ছিল না। তারা কিছু করবার আগেই আমরা আবার তাদের খতম করে দিলাম। তখন আমরা ক্যাপ্টেনের ঘরের দিকে এগিয়ে গেলাম। যখন আমরা দরজা ঠেলে ক্যাপ্টেনের ঘরে ঢুকতে যাব তখনই ঘরের ভিতর থেকে বিকট একটা আওয়াজ শোনা গেল। ঘরে ঢুকতেই দেখতে পেলাম যে ক্যাপ্টেনের টেবিলে আটলান্টিক মহাসাগরের একটা ম্যাপ বিছানো রয়েছে, আর সেই ম্যাপের উপর ক্যাপ্টেন ঘাড় লটকে পড়ে আছে। আর টেবিলের একদিকে পাদ্রী সাহেব দাঁড়িয়ে আছেন। তাঁর পিস্তলের নল থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে।
বাকি দুজন মেটকে খালাসিরা বন্দি করে ফেলেছিল। সুতরাং সুতরাং সবকিছুই আমাদের হিসেব মতো হয়ে গেল। আমরা জাহাজের বড় ঘরে গিয়ে জড়ো হলাম। যে যেখানে পারলাম বসে পড়ে হইচই করে কথা বলতে লাগলাম। ওই ঘরের খাবার আলমারিতে যত ভালো ভালো খাবার আর পানীয় ছিল সে সব আলমারি ভেঙে যত না খেলাম তার চেয়ে বেশি চারপাশে ছড়িয়ে দিলাম। আমাদের ফুর্তি যখন জমে উঠেছে, বাতাস তখন হঠাৎ বন্দুকের শব্দে, বারুদের গন্ধে আর ধোঁয়ায় ভরেছিল। ধোঁয়া কমে এলে দেখলাম ঘরের ভিতরে একটা ঝড় বয়ে গেছে। উইলসন আর তার সঙ্গে 8 জন বন্দী মেঝেতে পড়ে ছটফট করছে। ঘরের মধ্যে রক্তের নদী বয়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হলো অন্য সকলেই ভয় পেয়েছিল। আমরা আবার হয়তো ধরাই পড়ে যেতাম যদি না পেন্ডারগাস্ট আমাদের সঙ্গে থাকতো। সে সিংহের মতো গর্জন করে আমাদের যে কজন বেঁচে ছিল তাদের নিয়ে দরজার দিকে তেড়ে গেল। ঘরের স্কাইলাইটটা ফাঁক করে লেফটেন্যান্ট আর সৈন্যরা গুলি চালিয়েছিল। আমরা যখন তাদের দিকে এগিয়েও গেলাম তখন ওরা বন্দুকে গুলি ফুটতে ব্যস্ত ছিল। ওরা আমাদের সঙ্গে জোর লড়াই করল, কিন্তু আমরা মিনিট 5 মধ্যে ওদের শেষ করে দিলাম। জাহাজটাকে তখন একটা কসাইখানা বলে মনে হচ্ছিল। পেন্ডারগাস্টকে তখন আস্ত শয়তানের মতো দেখাচ্ছিল। সে জীবিতই হোক আর মৃতই হোক এক একটা সৈন্যকে ছোট ছোট ছেলের মতো 2 হাতে ধরে সমুদ্রে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। যখন মারামারি কাটাকাটি শেষ হলো তখন আমাদের শত্রুপক্ষের বিশেষ কেউ আর বেঁচে ছিল না। বেঁচে ছিলেন শুধু জাহাজের ডাক্তার, একজন প্রহরী আর 2 জন মেট। এদের নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বাঁধল। আমরা একদল বললাম যে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, আর মিছিমিছি খুন খারাপি করার দরকার কি? যুদ্ধ যখন চলছে তখন মারতে পারা যায়, কিন্তু শুধু শুধু কি নিরীহ লোককে ঠান্ডা মাথায় খুন করা যায়? আমরা 8 জন, 5 জন কয়েদি আর 3 জন খালাসি বললাম আর কোনো খুনিতে আমরা রাজি নই। কিন্তু পেন্ডারগাস্ট আর তার চেলারা আমাদের কথায় সায় দিল না। এই নিয়ে আমাদের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হলো। পেন্ডারগাস্ট তো এমন রেগে গেল যে মনে হলো সে বুঝি আমাদেরই মেরে ফেলবে। শেষ পর্যন্ত পেন্ডারগাস্ট বলল যে আমরা ইচ্ছে করলে একটা নৌকো নিয়ে জাহাজ ছেড়ে চলে যেতে পারি। আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আমাদের প্রত্যেককে এক প্রস্ত করে নাবিকদের পোশাক, 1 জালা খাবার জল, একটা কম্পাস আর কিছু খাবার দাবার দিয়ে দিল। পেন্ডারগাস্ট একটা ম্যাপ দেখিয়ে বলল যে আমরা যেন নিজেদের ডুবে যাওয়া জাহাজের নাবিক বলে পরিচয় দিই। আমরা তখন 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 25 ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমায় ছিলাম। এইবার আমার কাহিনীর সবচাইতে চমকপ্রদ ঘটনার কথা বলবো। আমাদের নামিয়ে দিয়েই জাহাজটা পূবমুখে ভেসে চলল। জাহাজটা আস্তে আস্তে দূরে চলে গেল, আর আমাদের ডিঙি নৌকো সমুদ্রের উপরে ভাসতে ভাসতে জলের টানে এগিয়ে চলল। আমাদের সঙ্গে যারা ছিল তাদের মধ্যে আমি আর ইভান্স ছাড়া সকলেই একদম মূর্খ। এখন সমস্যা হলো আমরা কোন দিকে যাব। কেপ দ্য ভার্ড আমাদের 500 মাইল উত্তরে, আর আফ্রিকা প্রায় 700 মাইল পূবে। উত্তর আর পূব দুদিক থেকেই বাতাস বইছিল। উত্তরে বাতাসে ভর করে আমরা সিয়েরা লিওনের দিকে যাওয়াই ভালো মনে করলাম, আর আমরা সেই মতো নৌকার মুখ ঘুরিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমাদের জাহাজটার দিকে নজর পড়াতে আশ্চর্য হয়ে গেলাম। জাহাজটা থেকে যখন ভস ভস করে চাপ চাপ ধোঁয়া বেরোচ্ছে, হঠাৎ একটা প্রচন্ড শব্দ হলো।
আমাদের কানে তালা লেগে গেল। সেই জায়গায় ধোঁয়া যখন কমে গেল তখন গ্লোরিয়া স্কট জাহাজের চিহ্নটুকু আর নেই। সঙ্গে সঙ্গে আমাদের নৌকার মুখ ঘুরিয়ে আমরা যেখানে দুর্ঘটনা ঘটেছিল যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছবার চেষ্টা করতে লাগলাম। ঘটনাস্থলে পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। জাহাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কাঠের টুকরোগুলো সেখানকার উত্তাল ঢেউয়ের তোলায় উঠছে আর পড়ছে। মনে হলো আমরা অনেক দেরি দিয়ে এসেছি। জাহাজের এক চুলকে বোধহয় আর বাঁচানো যাবে না। আমরা চারদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেরে নৌকার মুখ ঘুরিয়ে নিতে চাচ্ছি। এমন সময় একটা আর্ত চিৎকার কানে এলো। যেদিক থেকে আওয়াজটা এসেছিল সেদিকে ভালো করে নজর করতে লক্ষ্য করলাম কাঠের একটা তক্তার উপর একজন লোক শুয়ে আছে। আমরা তাকে উদ্ধার করলাম। সেই লোকটাই হাডসন। লোকটার হাত পা পুড়ে গিয়েছিল। পরে হাডসনের কাছে আমরা যা জানতে পেরেছিলাম তা এই হলো যে আমরা চলে আসবার পর পেন্ডারগাস্ট ঠিক করে বাকি 5 জনকেও মেরে ফেলবে। 2 জন প্রহরী আর 1 জন মেটকে গুলি করে মেরে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারপর পেন্ডারগাস্ট জাহাজের ডাক্তারকে নিজের হাতে খুন করে। বাকি থাকে শুধু জাহাজের প্রথম মেট। লোকটির গায়ে ছিল যেমন ক্ষমতা, মনে ছিল তেমনই সাহস। কিভাবে সে জানি না, তার হাতের বাঁধন আলগা করে ফেলেছিল। পেন্ডারগাস্টকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে পাশ কাটিয়ে জাহাজের নিচের তলার একটা ঘরে লুকিয়ে পড়ে। কয়েদিরা তাকে যে ঘরে খুঁজে পায় সে ঘরে জ্বালা ভর্তি বারুদ ছিল। কয়েদিদের আসতে দেখেই সে একটা জ্বালার মুখ ফুটো করে চিৎকার করে সে বলল, এই ঘরে ঢুকলেই সব উড়িয়ে দেব। তার হাতে একটা দেশলাই ধরা ছিল। শেষকালে অবশ্য মেয়েটি আগুন ধরিয়ে দিয়েছিল না কারোর হাত থেকে ফসকে বেরিয়ে যাওয়া বন্দুকের গুলিতে বারুদের স্তূপে আগুন লেগে গিয়েছিল, তা হাডসন অবশ্য বলতেই পারল না। যাই হোক না কেন, গ্লোরিয়া স্কটের সেই দিন সেইখানে সলিল সমাধি হল। পরের দিন হটস্পার জাহাজ আমাদের দেখতে পেয়ে তুলে নেয় ও সিডনিতে নামিয়ে দেয়। সেখানে আমি আর ইভান্স দুজনেই নাম বদলে ফেলি। নতুন দেশে নতুন পরিচয়ে আমরা নতুনভাবে জীবন শুরু করি। এর পরের কথা বিশেষ বলবার আর কিছু নেই। পরিশ্রম করে প্রচুর টাকা পয়সা উপার্জন করে আমি দেশে ফিরে আসি। 25 বছর নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেবার পর হঠাৎ যেদিন দুষ্ট গ্রহের মতো হাডসন, যাকে দেখে আমি চিনতে পেরেছিলাম, এসে হাজির হলো, সেদিন থেকে আমার জীবনের সব সুখ নষ্ট হয়ে গেল। আমি চেষ্টা করেছিলাম ওকে সন্তুষ্ট রাখতে। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন ওর সব অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করতাম। যাই হোক, একদিন ও চলে গেল। মুখে কিছু না বললেও আমি ওর হাব ভাব দেখে বুঝেছিলাম ও আমার সর্বনাশ করবেই। এরপর আঁকা বাঁকা হরফে লেখা এইমাত্র বেডসের চিঠি পেলাম। হাডসন সব কথা ফাঁস করে দিয়েছে। ভগবান আমার অপরাধ যেন মার্জনা করে। মাই ডিয়ার ওয়াটসন, এই কাহিনী সেদিন ভিক্টরকে পড়ে শুনিয়েছিলাম, আর আজ তোমাকে পড়ে শোনালাম। ভিক্টর মনে খুবই ব্যথা পেয়েছিল। কিছুদিন পরে ও দেশ ছেড়ে চলে যায়। পরে খবর পেয়েছিলাম তরাই অঞ্চলে চায়ের বাগান করে ও এখন বেশ ভালোই আছে। হাডসন আর বেটসের কোনো হদিশ পাওয়া যায়। দুজনেই একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে। পুলিশের কাছেও কোনো ডায়েরি করা হয়। তার থেকেই মনে হয় মিস্টার বেটস এই হাডসনের শাসানিতে ভয় পেয়ে যায়। হাডসনকে বেটসের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতেও দেখা গেছে। পুলিশের ধারণা এই হাডসন বেটসকে খুন করে পালিয়েছে। তবে আমার ধারণা হাডসন সব কথা ফাঁস করে দিয়েছে মনে করে বেটসই হাডসনকে হত্যা করে টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে গা ঢাকা দেয়।
যদি তোমার ইচ্ছে হয় তো এই কাগজপত্রগুলোকে তোমার কাছে রেখে দিতে। মাই ডিয়ার ওয়াটসন, এই হচ্ছে ঘটনা। আজ আপনারা শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দ্য গ্লোরিয়াস স্কট। আজকের গল্প পাঠে তমাল, অর্ণব, সাথী, শুভ, তাপস এবং আমি মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.